আমি এই ভিডিওটা শ্যুট করছি হচ্ছে বইমেলারও সপ্তাহ দুয়েক আগে। কিন্তু ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করব বইমেলার মিনিমাম ১ সপ্তাহ পর। এবং এবারে কলকাতা বইমেলার পরে ট্র্যাডিশনালি যে ধরনের ভিডিও আমি বানিয়ে এসেছি, বইমেলার ইমিডিয়েট পরে বইমেলার সংগ্রহ দেখানো, অমুক তমুক, একটা খুব ভালো লাগে যে বইটা তার ইমিডিয়েট একটা রিভিউ করে ফেলা, এই সমস্ত কিছু এবারে বইমেলার পর আসবে না। বরং আমার নিজের ভালো লাগছে একটা সিরিজ চালু করতে। তো সেই সিরিজটা এই ভিডিও থেকে শুরু হচ্ছে। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও আমি উপহার দেব। আপনারা অনেকেই জানেন, আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, যদিও ওই অংশগুলো আপনারা স্ক্রোল করে না থাকেন তাহলে জানবেন যে একটা সময় অবধি আমি প্রায়র টু লকডাউন মোস্টলি ক্লাসিক পড়তাম। লকডাউন থেকে আমি শুরু করি এখনকার লেখকদের লেখা পড়া, এবং 2020 থেকে 25 এই 5.5 বছর 6 বছরের এই স্প্যানে যা যা বই পড়লাম, তার মধ্যে কোন কোন ঘটনা, কোন কোন বই, কোন কোন লেখক আমাকে ইম্প্যাক্ট করেছে, আমাকে আরো উন্নত পাঠক হতে সাহায্য করেছে, এবং আমি মনে করছি কি কি বই বা লেখক লেখিকারা বাংলা সাহিত্যে গেম চেঞ্জার হিসেবে অবতীর্ণ হয়েছেন, সেই সমস্ত বই, জঁর, লেখক লেখিকা, এদের সবাইকে নিয়ে একটা সিরিজ বানাবো। এটা হচ্ছে টপ 25 সিরিজ। 25টা সেরকম ঘটনা, বই, জঁর, পাবলিশার, লেখক, এরকম 25টা ভিডিও এই সিরিজে আসবে। আজকে এটার প্রথম ভিডিও, 25 নম্বর ভিডিও। এই করতে করতে আমরা বেস্ট ভিডিওতে গিয়ে পৌঁছবো, 1 নম্বরে গিয়ে পৌঁছবো। 1 নম্বর কি সেটা আমার এখনো ভাবা হয়নি। আমি 25 থেকে 22 অবধি এই কটা ভেবে রেখেছি। তো আজকে 25-এর শোটা করছি। আপনারা অনেকেই দেখেছেন, আমার থাম্বনেলে লেখা রয়েছে অ্যারাইভাল অফ দেবারতী অ্যান্ড অভিক। এখানে একটা কথা বলি, এরকম কমেন্ট এর আগে আমার কাছে এসছে, তাই প্রথমেই বলে দিচ্ছি, থাম্বনেলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিখতে হয়। এদের পদবি আমি লিখতে পারিনি জায়গার অভাবের জন্য। এটা কোনোভাবেই অথরদেরকে ডিসরেসপেক্ট করা নয়, তাই ওরকম কমেন্ট না করাই ভালো, যে সম্মান দিয়ে কথা বলুন। আমি সম্মান ইতিমধ্যেই দিচ্ছি, শুধুমাত্র থাম্বনেলের জায়গার লিমিটেশনের কারণে তাদের পদবি আমি লিখতে পারছি না। তাহলে আজকের এই ভিডিওটা ডেডিকেট করা রয়েছে এখনকার বাংলা সাহিত্যের দুজন গেম চেঞ্জার, দেবারতী মুখোপাধ্যায় এবং অভিক সরকারকে। এবার গেম চেঞ্জার মানে আমি কি মিন করছি সেটা বোঝানোর জন্য প্রথমে 2 লাইন ক্রিকেটের অ্যানালজি আমি দিচ্ছি। আর্লি 90s যখন আজহারউদ্দিন ও রাজিদ ওয়ারেকার ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং কোচ ছিল, সেই সময় যদি আপনারা ক্রিকেটটা ফলো করেন, যারা একটু সিনিয়র আছেন তারা জানবেন, সেই সময় হোম সিরিজে পিচের ঘাস ছেটে দেওয়া হতো, একদিনের মধ্যেই পিচ ফেটে যেত। তারপর 3 জন স্পিন ট্রায় ছিল, অনিল কুম্বলে, রাজেশ চৌহান এবং ভেঙ্কটপতি রাজু। এদের 3 জনকে দিয়ে অ্যাটাকে উঠতেন আজহারউদ্দিন, এবং আমরা হোম সিরিজ জিততাম। বাইরের সমস্ত টিমকে হোয়াইট ওয়াশ করে দিতাম। এই পদ্ধতিটা চালু করেছিলেন মনসুর আলী খান পাতাউদি। তার ট্রায় ছিল হচ্ছে বেদি, প্রসন্ন এবং চন্দ্রশেখর। প্রশ্নটা সেখানে নয়, কিন্তু এতে যেটা হতো সেটা হচ্ছে আমরা বিদেশে গিয়ে মাথা নিচু করে হেরে চলে আসতাম। হ্যাঁ, গাভাস্কার কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিন্তু বিদেশে কনসিস্টেন্টলি জেতার ব্যাপারটা তিনিও তৈরি করতে পারেননি। তখন এটা ওয়ান ম্যান আর্মি নয়, একটা টিমের খেলা। এরপর 1996 লর্ডসে এমন কিছু কিছু মানুষ ইন্ডিয়ান ক্রিকেটে অ্যাপিয়ার করলেন, এবং তাদের সঙ্গে আগেকার থেকে যাওয়া কিছু মানুষরা, কিছু প্লেয়াররা, অনিল কুম্বলে, সচিন টেন্ডুলকার, এরা মিলে এটা ভাবা শুরু করলো যে এরকমটা চলতে দেওয়া যেতে পারে না, যে আমরা বাইরে যাব আর মাথা নিচু করে হেরে চলে আসবো। ইভেন সিডনিতে যেখানে রবি শাস্ত্রী 206 করেছিল, যেখানে অ্যালান বর্ডার মিড উইকেট থেকে গালাগালি দেওয়ার জন্য ফার্স্ট স্লিপে ফিল্ডিং করতে গেছিল রবি শাস্ত্রীর কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য, সেই টেস্টও আমরা জিততে পারিনি। শুধুমাত্র বিদেশে কি করে ফাস্ট বোলিং দিয়ে অ্যাটাক করতে হয় এই বোধ তখনকার ইন্ডিয়ান ক্রিকেটে ছিল না। 96 পর এই চেতনাটা আসতে শুরু করে ইন্ডিয়ান ক্রিকেটে, যে যেমন চলছে তেমন চলতে দিলে হবে না, আমাদের এই স্টিরিওটাইপ, এই স্টেটাস কুও ভাঙতে হবে। রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে পরবর্তীতে দীর্ঘ সময় আমরা দেখেছি অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে বহু কিছু আমরা বিদেশে আমরা করতে পেরেছি। গেম চেঞ্জার মানে আমি এরকমই কোনো লেখক বা কোনো বই বা কোনো জঁরকে মিন করছি যারা যা চলছিল সেটার এগেনস্টে গেছেন এবং সাকসেসফুলি গেছেন। তাই এখানে প্রথম যার নাম আমার মাথায় আসছে তিনি হচ্ছেন দেবারতী মুখোপাধ্যায়। তার বই ইনসিডেন্টালি আমি শেষ পড়েছি 21-এ। গ্লানির ভবতী ভারত পড়ার পর আর দাশগুপ্ত ট্রাভেলস পড়ার পর
আমি আর কোনোদিন দেবারতী মুখোপাধ্যায়ের বই পড়িনি, পড়বো না তার কোনো মানে নেই, কিন্তু আর পড়া হয়নি। তারপরেও আর 4 বছর পরেও আমার ওপর এই ইম্প্যাক্টটা উনি ছেড়ে গেছেন। তার এখন লক্ষ্য করে দেখুন, ওই প্যারালাল স্টোরি টেলিং এবং হিস্টোরিক্যাল থ্রিলার, এবং একটা গল্প চলছে অ্যানশিয়েন্ট টাইমে জার্মানিতে ইউজেনিক্স অথবা ভুটানের কিছু একটা, আর আরেকটা গল্প চলছে এখনকার সময়। এই যে স্টোরি টেলিং ফরম্যাটটা, এই ফরম্যাটটা দেবারতী মুখোপাধ্যায়ের আগে কিন্তু খুব বেশি পাওয়া যেত না। ঈশ্বর যখন বন্দি কার্যত একটা গেম চেঞ্জার, আমি বলছি কার্যত একটা গেম চেঞ্জার। এরপরে উনি ওনার লেখা অনেক ইম্প্রুভ করেছেন। 93 অ্যাশেজের সেই মাইক গ্যাটিংকে করা শেনওয়ানের সেই বিখ্যাত ডেলিভারি, যেটা ওই মিলেনিয়ামের বেস্ট ডেলিভারি ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে, যেটা মাইক গ্যাটিং বলেছিল যে এটা জিসাস করেছে, কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। এরকমই গেম চেঞ্জার হচ্ছে ঈশ্বর যখন বন্দি। তারপরে ওনার এই সিরিজ ইম্প্রুভ করেছে, এবং শেষ দুটো বই আমিও পড়িনি, কিন্তু এই জিনিসটা দিয়ে উনি যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে যেমন চলছিল তেমন এই জায়গাটায় উনি একটা ধাক্কা মারতে পেরেছেন। সেজন্যই আমার এই প্রথম ভিডিওতে আমি ওনাকে জায়গা দিয়েছি। এবং আজকের যে দুজন অথরকে নিয়ে কথা বলছি, অভিক স্যারও এবং দেবারতী ম্যাডামও, এরা দুজনেই, তারা দেখবেন যেভাবে আমরা লেখকদেরকে দেখে এসেছি, ছোটবেলা থেকে আমি বইমেলায় যাই, যে বছর আগুন লেগেছে তারও আগে থেকে, আগে বইমেলায় থিম হতো আসাম, ত্রিপুরা, অমুক তমুক, এখন থিম হয়েছে কান্ট্রি, রাইট, ফ্রান্স, ইউএসএ, অমুক তমুক। সেই আমল থেকে আমি বইমেলায় যাই, আমি দেখেছি লেখক বলতে একটা নির্দিষ্ট আউটফিটে তারা আসেন, পাজামা পাঞ্জাবি পরেন, নির্দিষ্ট রকম তাদের দেখতে, কথাবার্তা বলেন একটা নির্দিষ্ট স্টাইলে। সেগুলো খারাপ আমি বলছি না, কিন্তু আমি বলছি সেই স্টেটাস কোটার মধ্যে কোথাও একটা আটকে গেছিলাম। এখনকার এই দুজন কিন্তু পুরো ব্যাপারটাকে মডার্নাইজ করে দিয়েছেন। ইনারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভোকাল, এবং বিভিন্ন সোশ্যাল ইস্যুতে যদি আমি খুব ভুল হয়ে না থাকি, ইনাদেরকে রাস্তাতেও দেখা যায়। তার মানে তারা অনেক বেশি ভোকাল এই ব্যাপারটা, এবং তাদের পোশাক আশাকের মতো অনেক বেশি মডার্নাইজড। এই যে স্টেটাস কোটা তারা ভাঙতে পেরেছেন, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ একটা জায়গায় আমরা কিন্তু আটকে গেছিলাম, ওই জায়গাটা থেকে এনারা ধাক্কা দিয়ে বের করতে পেরেছেন। এবার বলবো অভিক স্যারের কথা। তারানাথ তান্ত্রিক একটা ক্লাসিক, কিন্তু তারানাথ তান্ত্রিকের পর ওই জটটাকে রিজুভিনেট কি আর কেউ করতে পেরেছে? যদি আজকে আপনাকে তারানাথ তান্ত্রিক বাদ দিয়ে তান্ত্রিক হররে আপনাকে একটা নাম বলতে বলি, কার্যত মনোপলি চলছে একজনে, সেটা হচ্ছে অভিক সরকার। অনেকে চেষ্টা করেছে, কিন্তু ওই সাকসেসটা কিন্তু তারা রিচ করতে পারেনি। অনেক বই আছে, বিটস অ্যান্ড পিসেসে অনেক বই হয়তো ভালো, আমি জানি, আমি বইয়ের নাম করতে পারি এখানে, কিন্তু অভিক সরকার যে অলমোস্ট একটা তান্ত্রিক হররের একটা মানে ওরকম টাইপের, যে আমি প্রসেনজিৎ, আমি ইন্ডাস্ট্রি, ওই জায়গাটা যে উনি অ্যাচিভ করতে পেরেছেন, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। এবং উনিও সেই গেম চেঞ্জার হিসেবে কাজ করেছেন, যে তান্ত্রিক হরর বললে প্রথমেই যার কথা মাথায় আসবে সে হচ্ছে অভিক সরকার। এবার যদি আমি কাস্টমার হিসাবে বইয়ের পাঠকদেরকে ধরি, বা উপভোক্তা হিসেবে পাঠকদেরকে ধরি, তার একটা প্রবলেম এসছে মাথায়, যে আমি একটা তান্ত্রিক হরর থ্রিলার পড়বো, মার্কেটে সলিউশন প্রোভাইডার কোম্পানি কে আছে? এক এবং একমাত্র রয়েছে অভিক সরকার। অভিক সরকারকে বাদ দিয়ে ওই জ্বর হয় না। আগম বাগিচার ভবতারণ চাটুর্যে, এই দুটোকে দিয়ে উনি কার্যত প্যারাডাইম শিফট করেছেন বাংলা সাহিত্যে। লেখার কায়দা তো আমি আর বলছি না, গল্প কি করে কাটতে হয়, স্টোরি টেলিং আর্ট জানি, এবং উনি জানেন, এবং ওনারই প্রোফাইল থেকে জেনেছি উনি অনেক ছোট বয়স থেকে লিখছেন, কলেজ জীবন থেকে, সেখানে অমুক তমুক আউটগোয়িং স্টুডেন্ট, ইনগোয়িং স্টুডেন্ট, অনেক রকম কিছু উনি হয়েওছেন। এগুলো ওনারই সোশ্যাল মিডিয়া থেকে জানা। এগুলো একটা জিনিস ইন্ডিকেট করছে, এগুলো ওভারনাইট হয়নি, এবং এগুলো কিন্তু মানে জাস্ট মানে আজকে হলো আর কালকে চলে যাবে এরকম নয়। এবার আপনারা কারা কারা আমার সঙ্গে এগ্রি করছেন এই পয়েন্ট দুটোতে, যে এই দুজন লেখককে আমি মনে করছি এরা গেম চেঞ্জার, তারা কমেন্ট করুন, ডিসএগ্রি করলেও কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে এখনকার বাংলা সাহিত্য থেকে জাস্ট দেবারতী মুখোপাধ্যায় আর অভিক সরকারকে আপনি এলিমিনেট করছেন, তারা সাহিত্যের 20% এখন যে ভাইবস রয়েছে তার 20% মিনিমাম কমে যাবে, মিনিমাম, বেশিও হতে পারে। বইমেলায় তাদেরকে ঘিরে যে রাশ থাকে, যে ক্রেজ থাকে, সেটাই ইঙ্গিত করে। তো আমার এই সিরিজটা ভালো লাগলে, এই ভিডিও ভালো লাগলে একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।